স্পেন আসলে কোন কোন জায়গাগুলোতে আর্জেন্টিনাকে অনেক বেশি আঘাত করতে পারে, যেমন কোথায় কোথায় আর্জেন্টিনার উইক জোন এবং কোন স্পেন মিডফিল্ডে আসলে কোন শক্তিটা প্রয়োগ করতে পারে। আমরা যদি একটু স্কিনে যেতে পারি তাহলে ব্যাপারটা ভিজুয়ালি একটু এক্সপিরিয়েন্স করা যেত। বিশেষ করে এই সিনটাতে আপনি দেখেন স্পেন মিডফিল্ড একটা ওভারলোড দিয়েছে। ওভারলোডটা কোন জায়গায় দেখেন, একটা জোন আমি মার্ক করেছি, সেখানে 4 ভার্সাস 6। ফুটবলের ভাষায় এটাকে বলে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ। ক্লোজ রেঞ্জে অল্প গ্যাপে নিজেদের মধ্যে বল লুজ না করে যদি কন্ট্রোলড এরিয়া ডমিনেট করা যায়, এই কাজটা কিন্তু বেসিক্যালি স্পেনের একটা বিউটি। তো এখান থেকে আসলে স্পেনের ডেডলি মুভমেন্টটাও শুরু হয়। এখানে যদি আমরা স্পেসিফিক কোনো প্লেয়ারকে একটু বেশি ইম্পর্টেন্স দিতে পারি, সেটা হচ্ছে দানি ওলমো। দানি ওলমো এখানে এই মুভমেন্টটা থেকে স্পেনের একটা বল রিলিজ হবে। আমি যদি মুভমেন্টটা চালাই, এখান থেকে বলটা রিলিজ হচ্ছে, পাসটা রিসিভ করার পরে এখন এই প্লেয়ার অর্থাৎ মিডফিল্ডে ফ্যাবিয়ান রুইজ এখন পাসটা রিসিভ করেছে ফ্রম ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন দানি ওলমোর মুভমেন্টটা একটু খেয়াল করি আমরা। দানি ওলমো ফরওয়ার্ড মুভমেন্ট নিচ্ছে এবং ওরিয়াজাবাল স্ট্রাইকার মুভমেন্ট নিচ্ছে। দেয়ার ইজ এ ট্রায়াঙ্গুলার পাসিং অপশন। এখন দেখেন ফ্যাবিয়ান রুইজ দানি ওলমোকে রিলিজ করেছে একটা পাস। এই পাসটার পরে দানি ওলমো ওয়ান টাচ, সে রিসিভও করে নাই, দেখছেন? ওয়ান টাচ জাস্ট লাইনটা ব্রেক করে ফেলছে। ওয়ান টাচ লাইনটা এখন পুরোপুরি ব্রেক হয়ে গেছে এবং এটা আসলে বিউটিফুল একটা গোল হইতে পারতো যদি আমরা আরেকটু সামনে যাই। যে লাইনটা নাই, অফসাইড লাইন নাই, একটা অফ টার্গেট শট হওয়ার কারণে স্পেনের এটা একটা দুর্বলতা যে তারা ফিনিশিংটাতে টপ নচ না, নাইলে এগুলো আসলে গোল। এটা হচ্ছে এই সিনটা আমি পর্তুগাল থেকে নিয়েছি। পর্তুগাল থেকে নেওয়ার কারণ হচ্ছে পর্তুগাল মিডফিল্ডও কম্প্যাক্ট খেলতে পছন্দ করে। এই গোলটা বা এই সিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেই গোলটা পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেয়েছে, আমি এইটা দ্বারা আর্জেন্টিনা সিমিলার একটা গোল কনসেপ্ট করেছে, সেটা সহ জিনিসটা খুব ভালো রিলেট করতে পারবো। এখানে 3 জন প্লেয়ার দেখেন, পর্তুগাল কিন্তু তাদের শেইপে একদমই পারফেক্ট একটা ন্যারো জোন নিয়ে ডিফেন্সিভ শেইপে আছে। ভুলটা কোথায় হয়েছে এখানে তাহলে? ফ্যাবিয়ান রুইজ, রড্রি টু ফেরান তোরেস। এখন ফেরান তোরেস যখন পাসটা রিসিভ করেছে, এখানে এই ফ্রিজ ফ্রেমটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি একটু ওই পাশে যেতে পারি, নিশ্চয়। এখানে যখন দেখেন ফ্যাবিয়ান রুইজ যখন পাসটা রিসিভ করে, যখন ফেরান তোরেসের কাছে পাসটা আসে, আসার পরে মিকেল মেরিনো কিন্তু এই ইয়াটার ইনিশিয়েটর, সে বলটা ওখানে ফাউলড হয়েছিল। ফাউলড হওয়ার পরে সে আসলে পাসটা রিসিভ করছে, দ্রুত কুইক টেক করে নিছে। সো সে ফ্যাবিয়ান রুইজকে পাস করেছে, ফ্যাবিয়ান রুইজ এদিকে দেয় নাই, ফ্যাবিয়ান রুইজ পাসটা করেছে রড্রিকে। রড্রি ডিরেক্টলি সোজা একটা পাসে আসলে কানেক্ট করছে ফেরান তোরেসকে, যে সুপার সাব হয়ে নামছে। মিকেল মেরিনো তখনও সেন্টারে। এদের ইন্টারচেঞ্জিং মুভমেন্টটা দেখেন, স্ট্রাইকারকে ফেরান তোরেস, কিন্তু শ্যাডো স্ট্রাইকার এখানে মিকেল মেরিনো। সে পাসটা ফেরান তোরেসকে দিয়ে সে আসলে ইনসাইড রান নিয়েছে। এই সিনটাতে আমি আরেকটু অ্যাডভান্সে গেলে, এই যে পর্তুগাল এখন কিন্তু তাদের শেপ মেনটেন করা আছে, এখনও কিন্তু তাদের শেপটা মেনটেন করা আছে। এই যে ফেরান তোরেস এখন পাসটা রিসিভ করবেন রড্রি থেকে। এই প্লেয়ারটা আসলে একটা ডিফেন্সিভ কমিটমেন্ট মিস্টেক করছে। আমি এটা আরেকটু ক্লিয়ার করে যদি এখানে দেখাতে চাই, এর জোনটা ছিল, আমি যেই জোনটা মার্ক করেছি সেটা, হ্যাঁ, সে তার লাইনটা মেনটেন করার কথা। ডিফেন্সিভ লাইনটা ছেড়ে এসে সে আসলে স্ট্রাইকারকে এখানে পেস করেছে। ততক্ষণে মিকেল মেরিনোর রান কিন্তু চলছে। ফেরান তোরেস পাসটা রিসিভ করেছে, তারপরের অ্যাকশনটা দেখেন, সে তার কমিটেড জোনটা ছেড়ে সামনে আসে। এই যে সে সামনে এসে কাকে ইয়া করেছে, এখন কিন্তু তার ওই জোনটা কি কমপ্লিটলি খালি। খালি থাকার কারণে যেটা রেজাল্ট হওয়ার কথা ছিল আসলে সেটাই হয়েছে।